বাংলাদেশের কোর্টে বল বলছিলেন প্রফেসর ইমতিয়াজ। ফলে বাংলাদেশের জন্য কৌশল নির্ধারণ করাটা তো নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ। ফলে আমরা এই বার্তা থেকে আঞ্চলিক যে শক্তিগুলো এখন আছে আমাদের প্রতিবেশী থেকে, যেটা মঞ্জুলম পান্না উল্লেখ করছিলেন যে ভারত আসলে কিভাবে এটা দেখবে, আমেরিকা কিভাবে দেখবে। ফলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দক্ষিণ এশিয়াতে ভারতের যে প্রভাব বলো এটা ছিল, সেখানে কিন্তু বড় ধরনের পরিবর্তন এসছে। Okay, নেপালের ক্ষেত্রে কিছু ভিন্নতা, বিশেষ করে যেই ওদেরও তো যেই গণঅভ্যুত্থান হলো, তার মধ্যে দিয়ে অনেকেই মনে করছে চীনের প্রভাবটা বোধহয় কমে গেল, কিংবা ভারতীয় যে স্ট্যাবলিশমেন্ট মনে করছে বোধহয় তারাও তাদের অবস্থানটা সুসংহত করতে পারবে। কিন্তু দিনের শেষে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল যে যে আমাদের দক্ষিণ এশিয়ার যে উন্নয়নের একটা বড় দিক হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। এবং এর আগ পর্যন্ত আমরা দেখেছি যে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আর্থিক সহায়তাটা মূলত ওয়ার্ল্ড ব্যাংক করতো, এরপর এডিবি, কখনো কখনো জায়গা। এখন আর্থিক সামর্থ্যের দিক থেকে বিশেষ করে চায়নার যে কারেন্ট অ্যাকাউন্টের যে সারপ্লাস, এটা এখন যে কোনো দেশের চাইতে বেশি, যার ফলে ওই সক্ষমতাটা চীনেরই আছে। প্লাস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্য দিয়ে যে যুক্ত হওয়া, এটা সহজসাধ্য করে দিয়েছে। okay, যার জন্য আর্থিক যে বাস্তবতা এবং রাজনৈতিক যে বাস্তবতা, বিশেষ করে এটা ঠিক যে বাংলাদেশকে ঘিরে বিশেষ করে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র এক ধরনের ত্রিশঙ্কু একটা জটিলতা, এবং এই জটিলতার মধ্য দিয়ে বের হতে গেলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে আন্তর্জাতিক রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আসে সেটা খুব বোঝা জরুরি। এবং আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে চাপিয়ে দেওয়া যুদ্ধ ইরানের বিরুদ্ধে, সেই যুদ্ধের পরবর্তী যে আমরা যে আলোচনাগুলো, যে ইভেন্টগুলো দেখলাম, তার মধ্য দিয়ে এটা কিন্তু নিশ্চিত হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এখন একটা বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে ট্যারিফ ওয়ার যে দেখছি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা হেজিমনিক রাষ্ট্র হিসেবে তার যে পাবলিক গুডস অফার করার যে ক্ষমতা, সেটা যে নেই। ও যখন ইকোনমিক ন্যাশনালিজম দিয়ে তাড়িত হয়, আমেরিকা ফার্স্ট বলা মানেই হচ্ছে তার যে হেজিমনিক অবস্থানটা একদম ক্রমহ্রাসমান। okay, যার ফলে এই যে কথাটা বলছিলাম যে শূন্যতাটার জায়গায় চীন এখন আসলে একমাত্র বিকল্প হয়ে উঠছে। okay, যার ফলে খুব স্বাভাবিকভাবেই, এবং 2016 সালেও যখন এসছিলেন আমাদের একেবারে সরকার প্রধান, তার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রিকগনিশন পেলাম। এবং আমি যদি ভুল না করি $20 বিলিয়ন একটা কমিটমেন্ট হলো, যেটা এই 8.8 বিলিয়ন পর্যন্ত আমরা সহায়তা পেয়েছি। এবং বেশ কিছু কর্ণফুলী টানেল থেকে শুরু করে পায়রা বন্দর থেকে শুরু করে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন কিন্তু চীনের আর্থিক সহায়তায় হয়েছে। যার ফলে এই বাস্তবতায় খুব স্বাভাবিকভাবেই অর্থনৈতিক স্বার্থের সাথে তো রাজনীতিও জড়িত, রাজনৈতিক প্রভাব বলয়টাও শক্তিশালী হয়। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই আজকে যে আমরা দেখলাম চাইনিজ এম্বাসেডারের যে আলোচনাটা হলো, সেখান থেকে এটা নিশ্চিত হলো চীন তার অবস্থান কিছু ক্ষেত্রে এখন স্পষ্ট করে তুলছে, এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে চীনদের পিছিয়ে থাকবে না, এই কথা বলার মধ্যে মধ্যে কিন্তু এটা নিশ্চিত হচ্ছে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ওয়ান চায়না পলিসির ব্যাপারে এই জয়েন্ট কমিউনিকে স্পষ্ট অবস্থান, তার রিজনটা ওই যে 2004 সালের তো আমরা আলাপটা করছি। এবং এটাও ঠিক, এই যে দূরত্বটা তৈরি হয়েছিল, দূরত্বটা তৈরি হওয়ার মধ্য দিয়ে কিন্তু আবার সেই সময় যে সরকার ছিল তাদের সাথেও কিন্তু তারা সুসম্পর্ক গড়ে তুলেছিল। এখন এইটাও কিন্তু তার জন্য একটা ইমেজ সংকট তৈরি করেছে। okay, এখন এই ভারত, আমাদের প্রধানমন্ত্রী যে চীন সফরের মধ্য দিয়ে সেও কিন্তু তার ইমেজ সংকটটাকে কাটানোর চেষ্টা করছে। কারণ ওই সময় আপনারা যদি খেয়াল করে দেখবেন 2018 সালে ইলেকশন রেজাল্ট পরিপূর্ণভাবে প্রকাশিত হওয়ার আগেই চাইনিজ এম্বাসেডার কিন্তু অভিনন্দন জানিয়ে এসছেন গণভবনে গিয়ে। ঠিক 2024-এও নৌকা নিয়ে, রেপ্লিকা নিয়ে দিয়ে আসলেন। তার মধ্য দিয়ে কিন্তু তাদের একটা ভাবমূর্তির সংকট তৈরি হচ্ছে, যার জন্য তারা এই ধরনের এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে, এবং এটাও মনে রাখতে হবে বিএনপির সাথে চীনের ঐতিহ্যগতভাবে কিন্তু সুসম্পর্ক, সেই সম্পর্কে যে চির ধরেছিল সেখান থেকে বের হয়ে আসার একটা উপলক্ষ তৈরি হয়েছে, এবং জয়েন্ট কমিউনিকে তার প্রকাশটা কিন্তু আছে।